প্রিয় শ্রোতা বন্ধুরা, স্টোরি মেনিয়াতে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা হাজির হয়েছি ক্রুসেড সিরিজের সিজন 1-এর পর্ব 6 নিয়ে। ক্রুসেড সিরিজটি লিখেছেন আসাদ বিন হাফিজ বাহাউদ্দিন শাহাদাতের ডায়েরি থেকে। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি কিভাবে সালাহুদ্দিন আইয়ুবী সুদানিদের চক্রান্তকে নিষ্ফল করে দিয়েছে, কিন্তু এদিকে মুবিকে নিয়ে বালিয়ান পালিয়ে যাচ্ছিল আর রবিনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কায়রোর দিকে। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবী জানত না রোম থেকে তার জন্য জারি করা হয়েছিল মৃত্যু পরোয়ানা। তাহলে চলুন আর দেরি না করে শুনে আসি আসাদ বিন হাফিজের লেখা কাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। অনেক পথ অতিক্রম করেছে বালিয়ান এবং মুবি। সাধারণ রাস্তা ছেড়ে এগিয়ে চলেছে ওরা। এসব পথঘাট বালিয়ানের চেনা থাকায় পথ চলতে ওদের কোনো অসুবিধা হচ্ছে না। সালাহুদ্দিন আইয়ুবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, তা জানত না বালিয়ান। ভয়ে পালাচ্ছে সে। মুবির মতো সুন্দরী যুবতীকে হাতছাড়া করার ইচ্ছে নেই তার। ওর ধারণা ছিল মিশর এবং সুদানে রয়েছে বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরীরা, কিন্তু ইটালির এই যুবতীর রূপ তাকে অন্ধ করে দিয়েছে। তার জন্য উচ্চ পদ, ধর্ম এবং দেশ ছাড়তেও কুণ্ঠিত হয়নি সে। ও জানত না মুবি তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে যে উদ্দেশ্যে দ্বিগুণ বয়সী লোকের কাছে নিজের হৃদয়, নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছে, তা বরবাদ হয়ে গেছে। মুবির মতো যুবতীর ভালোবাসা পেয়ে বালিয়ান ছিল তৃপ্ত, কিন্তু এখন মুবি তাকে ঘৃণা করছে। একজন নারীর পক্ষে একা পথ চলা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে তার সাথে যাচ্ছে সে। এখন রবিনকে খুঁজে বের করায় তার প্রধান কাজ। ওকে না পেলে সে ফিরে যাবে সাগরের ওপারে। অনিচ্ছা সত্ত্বেও তাকে বালিয়ানের ভোগের সামগ্রী হতে হচ্ছে। ও কয়েকবারই বলেছে বিশ্রাম কম করে তাড়াতাড়ি এগিয়ে চল, কিন্তু বালিয়ান একটু ভালো জায়গা পেলেই থেমে যেত। এক রাতে বালিয়ানকে মদ ঢেলে দিচ্ছে মুবি। ইচ্ছে করেই বেশি খাওয়ালো। নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে পড়ল বালিয়ান। প্রহরীরাও শুয়ে আছে। ধীর পায়ে এক প্রহরীর কাছে গেল। যুবক বয়স, সাহসী, বালিয়ানের বিশ্বস্ত। আলতো স্পর্শে তাকে জাগালো মুবি। নিয়ে গেল খানিক দূরে। বলল, তুমি জানো আমি কে, কেন এসেছি? যুবক কোনো কথা না বলে মাথা নাড়ল। তোমাদের জন্য সাহায্যের আশ্বাস নিয়ে এসেছিলাম। চেয়েছিলাম সালাহুদ্দিনকে সরিয়ে তোমাদেরকে ক্ষমতায় বসাবো, কিন্তু তোমাদের এই কমান্ডার অপদার্থ। বিদ্রোহের পরিকল্পনা করবে তা নয়, প্রতি রাতে মাতাল হয়ে আমাকে ভোগ করা শুরু করল। আমি হলাম তার হারেমের বন্দিনী। সামান্য বিরতি নিয়ে মুবি আবার বলতে শুরু করল। কোনো চিন্তা ভাবনা না করেই ফৌজকে দুভাগে ভাগ করলো। আক্রমণ করলো বুদ্ধিহীনের মতো, যার ফলে তোমাদের এক বিশাল বাহিনী শেষ হয়ে গেল। তোমাদের পরাজয়ের জন্য এই লোকটা সম্পূর্ণরূপে দায়ী। এখনো সে আমাকে ভোগ করে চলেছে। আমাকে বলছে দেশে নিয়ে আমাকে বিয়ে করবে, কিন্তু ওকে আমি ঘৃণা করি। বিয়ে করতে হলে কাকে করব সেই সিদ্ধান্ত আমার। তোমাকে আমি ভালোবাসি। তুমি যুবক, সাহসী এবং বুদ্ধিমান। প্রথম দেখার দিন থেকেই তোমাকে আমার ভালো লেগেছে।
তোমাকে ছাড়া আমি বাঁচব না। এই বুড়ো হাবড়াটার হাত থেকে আমাকে উদ্ধার করো। তোমাকে আমি সাগরের ওপারে নিয়ে যাব। সেনাবাহিনীর বড় পদ এবং ধন সম্পদ থাকবে তোমার পদতলে, কিন্তু একে শেষ না করলে তা সম্ভব নয়। ও ঘুমিয়ে আছে, ওকে হত্যা করে চলো আমরা দুজনে পালিয়ে যাই। সৈনিকটার গলা জড়িয়ে ধরল মুবি। মুবির মাতাল করা রূপ তাকে পাগল করে তুলল। কিছুক্ষণ জড়িয়ে রেখে তাকে ছেড়ে সরে বসল। যুবক এগুলো তার দিকে। আচমকা একটা বর্ষা এসে বিঁধল যুবকের পিঠে। শব্দ করে লুটিয়ে পড়ল সে। বর্ষার টেনে তুলল একজন, বলল, নেমো খারামের বেঁচে থাকার অধিকার নেই। আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো মুবির কণ্ঠ থেকে। দাঁড়িয়ে বলল, তোমরা লোকটাকে মেরে ফেললে? পেছন থেকে কেউ তার বাহু খামচে ধরল, ঝাঁকুনি দিয়ে টেনে নিয়ে চলল বালিয়ানের কাছে। আরেকজন বলল, আমরা এই ব্যক্তির পালিত বন্ধু, তার সাথেই আমাদের জীবন মরণ। আমাদের কাউকে তার বিরুদ্ধে খেপাতে পারবে না। নিমো খারাম তার শাস্তি পেয়েছে। মুভি বলল, তোমরা কোথায় যাচ্ছ ভেবেছ একবারও? সাগরে ডুবতে যাচ্ছি। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বালিয়ান যেখানে যাবে আমরাও সেখানে যাব। বালিয়ান তখনও মাতাল হয়ে পড়ে আছে। ওরা দুজন শুয়ে পড়ল আবার। পরদিন বালিয়ানকে সব ঘটনা খুলে বলা হলো। মুভি বলল, লোকটা আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল। রক্ষীদের ধন্যবাদ জানালো বালিয়ান। আবার পথ চলতে শুরু করলো ওরা। মুভি আবারও দ্রুত চলার জন্য তাগাদা দিতে লাগলো। বলল, যত শীঘ্র সম্ভব এগিয়ে যাওয়া উচিত। বালিয়ান চলল তার নিজস্ব গতি। মুভির রূপ যৌবন তাকে বিবেক শূন্য করে দিয়েছিল, কিন্তু পরিস্থিতি সম্পর্কে সে ছিল সজাগ। চারদিক দেখে শুনে সাবধানে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার। মুভি বুঝেছে বালিয়ানের হাত থেকে মুক্ত হওয়া এই মুহূর্তে সম্ভব নয়। প্রয়োজনে এরা বন্ধুকে হত্যা করতেও কুণ্ঠিত হয়নি। বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে নিজের কাছে রাখা জরুরি মনে করলেন। এই খবর পেয়ে আলী বিন সুফিয়ান ওদের পিছু নেওয়া বাদ দিয়ে ছুটে এলেন আইয়ুবীর কাছে। এসেই তিনি এমন ব্যস্ত হয়ে পড়লেন যে ওদের পিছু নেওয়ার আর সুযোগ করে উঠতে পারলেন না। রবিন ও মেয়েদেরকে 15 জন সেন্ট্রির পাহারায় কায়রো পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্দিরা চলছে উটের পিঠে, প্রহরীরা ঘোড়সওয়ার। স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে ওরা। মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছে। নির্ভয়ে চলেছে কাফেলা। কোনো দিক থেকেই শত্রুর আক্রমণের আর ভয় নেই। কয়েদিরাও নিরস্ত্র, সাথে 6টা মেয়ে। ওরা পালিয়ে যাবে সে আশঙ্কাও নেই। কিন্তু প্রহরীরা জানে না এরা প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। মেয়েরাও অবলা নয়, ওদেরও সামরিক প্রশিক্ষণ রয়েছে। ওদের রূপ যৌবন, মাদকতাময় দেহ এবং যে কাউকে প্রেমের ফাঁদে চড়ানোর মতো অস্ত্র রয়েছে ওদের কাছে। ওদের কমান্ডার মিশরি। একটা মেয়ে তার দিকে বারবার তাকাচ্ছে। চোখে চোখ পড়লে হাসছে মিষ্টি করে, হৃদয় গলানো হাসি। কমান্ডারের মনে তোলপাড় শুরু হলো। বিশ্রামের সময় খাবার দেওয়া হলো। মেয়েটা খাবার ছিল না। কমান্ডারকে জানানো হলো এই কথা। কমান্ডার মেয়েটাকে ডেকে না খাওয়ার কারণ জানতে চাইলে মেয়েটা কিছুই বলল না, কেবল মায়াময় চোখে তার দিকে তাকিয়ে রইল। কমান্ডার বললেন, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল,
আমার খালি মায়ের কথা মনে পড়ে। মায়ের কথা শুনে কমান্ডারের মনটা কেমন নরম হয়ে গেল। অনেক বুঝিয়ে শুনিয়ে খেতে পাঠালো তাকে। যাবার সময় মেয়েটা বলল, কেবল আপনাকে খুশি করার জন্যই আমি এখন খাবো, নইলে খাওয়ার প্রতি আমার কোনো রুচি নেই। মোদির একটা তির্যক কটাক্ষ হেনে মেয়েটা চাইল কমান্ডারের দিকে। মেয়েটার এই কটাক্ষ গেঁথে রইল ওর মনে। নিশুতি রাত, সবাই ঘুমিয়ে আছে। আল গোছে উঠল কমান্ডার। মেয়েটার কাছে গিয়ে আলতো করে টোকা দিল তার গায়ে। চোখ মেলে ওকে দেখেই হাসলো মেয়েটা। ওরা সরে এলো নিরিবিলি জায়গায়। মেয়েটা বলল, আমি এক অসহায় তরুণ, ভাগ্য খারাপ বলে আজ এই করুণ পরিণতি। খ্রিস্টান সৈন্যরা আমাকে অপহরণ করে নিয়ে তুলেছে জাহাজে। অন্য মেয়েদের সাথে জাহাজে পরিচয় হয় আমার, তাদেরকেও অপহরণ করা হয়েছে। হঠাৎ জাহাজে আগুন লাগায় আমাদের তুলে দেয়া হলো একটা নৌকায়। নৌকা তীরে ভিড়ল। গোয়েন্দা ভেবে আমাদেরকে বন্দী করলো সালাহুদ্দিন আইয়ুবীর সৈন্যরা। এইসব গল্প কাহিনী শুনিয়ে কমান্ডারকে ভোলাতে চেষ্টা করলো মেয়েটা। আর কমান্ডার জানতো না সুলতানকেও এই গল্প কাহিনী শুনিয়েছে ওরা। এদিকে কমান্ডারকে শুধু বলা হয়েছে, এরা অত্যন্ত বিপজ্জনক বন্দী, কায়রোর গোয়েন্দা সংস্থার কাছে ওদের হস্তান্তর করতে হবে। আলী এই কথাটি অত্যন্ত গাম্ভীর্যতার সাথে কমান্ডারকে বারবার মনে করিয়ে দিয়েছিল। কমান্ডার তাকে তার অপারগতার কথা জানিয়ে বলল, দুঃখিত, এ ব্যাপারে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারছি না। মেয়েটা তুনির মাত্র একটা তীর ছুঁড়েছে, এখনো অনেকগুলো তীর বাকি। ও বলল, আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না। তুমি সাহায্য করতে চাইলেও আমি বাধা দেব। জানি না তোমাকে কেন এত ভালো লাগে, আমার জন্য তুমি কেন বিপদে পড়বে, তা আমি হতে দেব না। আমার সমব্যথী কেউ নেই, মেয়েরা আমার আপন কেউ নয়, পুরুষদেরও চিনি না। মনে হলো তোমার মনটা বড় ভালো, এজন্য তোমার কাছে আমার দুঃখের কথা বলে মনটা হালকা করছি। যুবতী কমান্ডারের আরো কাছে সরে এল। কাজ হলো এতে। যুবতীর কাঁধে হাত রেখে সহানুভূতি সুরে বলল কমান্ডার, তোমাদের জন্য আমার কষ্ট হয়, কিন্তু এই অবস্থায় তোমার জন্য আমি কি বা করতে পারি। আরেকটা তীর ছুড়ল। বলল, তোমাদের সুলতানকে আমার এই দুঃখের কাহিনী শুনিয়েছিলাম। ভেবেছিলাম তিনি দয়া করে আমাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবেন, কিন্তু তিনি আমাকে তার তাঁবুতে টেকে নিলেন। মদে মাতাল হয়ে সারা রাত আমার বাস্তব একটা জানোয়ার। মদ খেলে সে আর মানুষ থাকে না। আমার হাড়গোড় সব ভেঙে দিয়েছে। কমান্ডারের রক্তে এবার আগুন লাগল। জেগে উঠল তার পশু শক্তি। মিশরীয় পৌরুষ নিয়ে সমবেদনার সুরে তার গায়ে মুখে হাত বুলাতে বুলাতে উত্তেজিত কণ্ঠে বলল, আমাদের বলা হয়েছে আইয়ুবী একজন খাঁটি মুমিন, একজন ফেরেশতা। মদ এবং নারীকে তিনি ঘৃণা করেন, অথচ মেয়েটা তার দেহের ভার কমান্ডারের বুকে ছেড়ে দিতে দিতে বলল, আমাকে তো এখন তার কাছেই নিয়ে যাচ্ছ। বিশ্বাস না হলে রাতে দেখো আমি কোথায় থাকি। আমাকে সুলতান জেলে দেবে না, রাখবে তার নিজস্ব হারেমে। ভয়ে এখনই আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই ধরনের কথায় সুলতানের উপর কমান্ডারের মন বিষিয়ে উঠছিল। কমান্ডার জানতো না যুবতী গোয়েন্দারা এই হাতিয়ার দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে। মেয়েটার প্রেমে হাবুডুবু খেতে লাগলো সে। যদি তুমি আমাকে অপমানকর জীবন থেকে মুক্তি দাও, আমি চিরজীবনের জন্য তোমার হয়ে যাব। আমার পিতা বিত্তশালী,
আমাকে অপমানকর জীবন থেকে উদ্ধার করেছ জানতে পারলে তিনি তোমাকে আনন্দের সাথেই গ্রহণ করবেন। চলো আমরা সাগরের ওপারে পালিয়ে যাই। কিন্তু শোন, কোনো কিন্তু না। দেশে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। বাবা তোমায় বাড়ি দেবেন, সম্পদ দেবেন। তুমি নিশ্চিন্তে ব্যবসা করে হেসে খেলে জীবনটা পার করতে পারবে। কমান্ডার বলল, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। মেয়েটা কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আমি আমার ধর্ম ছেড়ে দেব। এরপর ওরা বিয়ের পরিকল্পনা করতে লাগলো। কিন্তু মেয়েটার উদ্দেশ্য কি সেটা কমান্ডার জানত না। মেয়েটা সফর দীর্ঘায়িত করতে চাইছিল, কারণ পালানোর পরিকল্পনা করছিল রবিন। 3 দিনে সফর শেষ হয়ে গেলে তা সম্ভব নয়। ঘুমন্ত প্রহরীদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের হত্যা করতে না পারলে পালানো যাবে না। এজন্য প্রয়োজন দীর্ঘ সময়। ওরা নিশ্চিন্ত না হলেও সুযোগ পাওয়া যাবে না। এজন্য মেয়েটাকে কমান্ডারের পেছনে লাগিয়েছিল। প্রথম সাক্ষাতে এই মেয়েটা সফল। যৌবনপুষ্ট দেহটা কমান্ডারকে উজাড় করে দিয়েছে সে। কমান্ডার উচ্চ পদস্থ কোনো অফিসার নয়। এমন সুন্দরী যুবতী সে কখনো দেখেনি। কল্পনা দেবী তার হাতের মুঠোয়। ভুলে গেল সে কর্তব্য এবং ধর্ম। সকালে কমান্ডার ঘোষণা করল, পশুগুলো ক্লান্ত, আজ সফর করব না। ঘোষণা শুনেই সবাই তো খুশি। ময়দানের কঠিন নিয়ম কানুনে ওরা হাঁফিয়ে উঠেছিল। কায়রো পৌঁছানোর কোনো তাড়া ওদের নেই। বিশ্রাম আর গল্পগুজবে কেটে গেল দিন। কমান্ডারের সময় কাটল মেয়েটার কাছে। রাত নামল, ঘুমিয়ে পড়ল সবাই। মেয়েটাকে নিয়ে দূরে সরে এলো কমান্ডার। সুখের অতলে হারিয়ে গেল দুজন। ভোরে কাফেলা রওনা হল। পথ পরিবর্তন করলো কমান্ডার। বলল, এদিকে যাত্রা বিরতির জন্য সুন্দর জায়গা পাওয়া যাবে। খাওয়ার জন্য পাশের গ্রাম থেকে ডিম এবং মুরগিও আনতে পারবো। কমান্ডার তাদের বিনোদনের সুযোগ দিচ্ছে ভেবে প্রহরীরা ভীষণ খুশি। কিন্তু দুজন প্রহরী কমান্ডারের এসব কাজে খুশি হতে পারেনি। ওরা তাকে বলল, আমরা বিপজ্জনক বন্দীদের নিয়ে যাচ্ছি। ওদের সবাই গুপ্তচর। যত শীঘ্র সম্ভব ওদেরকে সংস্থার হাতে পৌঁছে দেওয়াই উচিত। অকারণে সফর দীর্ঘ করা ঠিক হবে না। তাড়াতাড়ি পৌঁছবো কি দেরিতে পৌঁছবো সে দায়িত্ব আমার। এ ব্যাপারে তোমাদের না ভাবলেও চলবে। জবাবদিহি করতে হলে আমি করব। ধমক খেয়ে চুপ হয়ে গেল প্রহরী দুজন। তারপরও দুজন আড়ালে আবদারে সলা পরামর্শ করতে লাগল। দুপুর। দূর আকাশে এক ঝাঁক শকুন উড়ছে। হয়তো লাশ আছে আশেপাশে। এলাকাটা বালিয়ারি হলেও ছোট ছোট টিলায় মরুবৃক্ষ আছে। কাফেলা একটা টিলায় পৌঁছল। চড়াই পেরিয়ে বিস্তীর্ণ মাঠ। মাঠে শকুনের ভিড়। ওরা তাকিয়ে দেখল প্রান্তর জুড়ে অসংখ্য লাশ। সুলতান আইয়ুবীর কমান্ডো বাহিনীর আক্রমণে নিহত সুদানি ফোর্স। সুদানিরা লাশ তুলে নিতে পারেনি, পালিয়ে গেছে জীবন নিয়ে। লাশের পাশে পড়ে আছে অস্ত্র, ঢাল, তলোয়ার, নেজা, বল্লম। ময়দানের পাশ ঘেঁষে এগিয়ে চলল ওরা। পড়ে থাকা অস্ত্রের দিকে চলচল চোখে তাকালো রবি। কথা বলল সঙ্গীদের সাথে। ডান দিকে সবুজের সমারোহ, সুপেয় ঝর্ণা। চোখের ইশারায় কমান্ডারকে ডাকলো মেয়েটা। এগিয়ে এলো মিশরে। মেয়েটা বলল, চমৎকার জায়গা, চলো না বিশ্রাম করি। কাফেলাকে থামতে হুকুম দিল কমান্ডার। ঝর্ণার পাশে থামলো। আরোহীরা নেমে পড়ল উট এবং ঘোড়া থেকে। পশুগুলো ঝাঁপিয়ে পড়ল পানিতে। রাতে থাকার তাঁবু খাটানো হলো
দুই টিলার ফাঁকে সবুজ ঘাসে ভরা প্রশস্ত মাঠ। মরুভূমিতে নেমে এসেছে অন্ধকার রাত। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু কমান্ডারের চোখে ঘুম নেই। কখন মেয়েটার কাছে পৌঁছবে এ ভাবনায় অস্থির সে। এদিকে জেগে আছে মেয়েটা। আজ কমান্ডারকে মাতাল করতে হবে, মনে মনে বলল। নীরব রাতে প্রহরীদের নাক ডাকার শব্দ ভেসে আসছে। মিশরি উঠল, পা টিপে টিপে পৌঁছল মেয়েটার কাছে। টিলার ওপাশে চলে গেল ওরা। হাঁটতে হাঁটতে চলে এলো অন্য টিলায়। গাছের ছায়ায় গাঢ় অন্ধকার। ওরা একটা গাছের গায়ে হেলান দিয়ে বসল। ছাউনিতে কমান্ডার নেই। প্রহরীরা সবাই ঘুমিয়ে আছে। কোনো সেন্ট্রিও নেই। এই অপূর্ব সুযোগকে কাজে লাগালো রবি। নিঃশব্দে সঙ্গীদের জাগালো। হামাগুড়ি দিয়ে দূরে সরে গেল একে একে সবাই। টিলার আড়াল হয়ে দৌড়তে লাগলো ওরা। পৌঁছলো লাশের কাছে। তীর, ধনুক এবং বর্ষা নিয়ে ফিরে এলো। ঘুমন্ত প্রহরীদের পাশে এসে দাঁড়ালো রবি। বর্ষা তুলল মারার জন্য। অন্য চারজনও তৈরি। ঘুমের মধ্যে একসঙ্গে 5 জনকে শেষ করতে পারছে, এই আনন্দে উদ্ভাসিত ওদের চেহারা। নিহতদের চিৎকার সঙ্গীদের কানে পৌঁছার আগেই বাকিদেরও নিরস্ত্র অবস্থায় হত্যা করতে হবে। রবিন পেছনের দিকে তাকালো একবার। দেখল একটু দূরে ঘুমিয়ে আছে উট চালক 3 জন। কমান্ডারকে নিয়ে মেয়েটা সরে গেছে দূরে। রবিন একজন সৈনিকের বুক লক্ষ্য করে বর্ষা নামিয়েই আনতে শুরু করেছে। হঠাৎ সেই সময় একটা তীর এসে তার বুকে বিঁধে গেল। অন্য একটা তীর লাগলো তার সঙ্গীর গায়ে। ওরা কিছু বুঝে ওঠার আগেই আরো 2টো তীর ওদের 2 সঙ্গীর বুকে এসে বিঁধল। এগিয়ে এলো তীর নিক্ষেপকারী সৈনিক 2 জন। কমান্ডারের সাথে এদেরই কথা কাটাকাটি হয়েছিল দিনের বেলা। শুয়েছিল ওরাও। বন্দীদের ওদের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ খুলে গেল একজনের। তাকিয়ে দেখলো বন্দীরা পালিয়ে যাচ্ছে। ওরা একটু দূরে যেতেই পাশের জনকে জাগালো সে। ফিসফিস করে বলল, ওরা পালাচ্ছে। কারা? বন্দীরা। কই? কোন দিকে গেছে? দ্রুত উঠে বসলো সে। প্রথম সৈনিকটি হাত ইশারায় বন্দীদের গমন পথের দিকটা দেখালো ওকে। প্রথম সৈনিকটি উঠে দাঁড়ালো, বলল, চলো ওদের পিছু নিতে হবে। সাবধানে বন্দীদের অনুসরণ করে এগিয়ে চলল 2 জন। দেখল বন্দীরা অস্ত্র কুড়িয়ে নিয়ে ফিরে আসছে। টিলার আড়ালে লুকিয়ে পড়ল 2 জন। বন্দীরা ঘুমন্ত প্রহরীদের হত্যা করতে উদ্যত হতেই এরা তীর ছুঁড়ল। ওরা পড়ে যেতেই কমান্ডারকে ডাকতে ডাকতে ছুটে আসলো সৈনিক 2 জন। তাদের ডাক চিৎকারে জেগে উঠল মেয়েগুলো। সাথে সাথে প্রহরীরাও। মেয়েগুলো লাশের দিকে তাকালো ভয়ে বিস্ফোরিত নয়নে। প্রত্যেকের বুকে একটা করে তীর বিঁধে আছে। এদের পরিকল্পনা মেয়েরা জানত। হতাশা ফুটে উঠল ওদের চেহারায়। এদিক ওদিক তাকালো। দেখল মিশরি কমান্ডার ও একটা মেয়ে সেখানে নেই। যখন বন্দীদের বুকে তীর বিঁধেছে ঠিক সেই মুহূর্তে পাশের টিলায় একটা খঞ্জর কমান্ডারের পিঠে আমূল প্রবেশ করল। টিলার উপর পড়ে রইল তার লাশ। মেয়েটাকে নিয়ে টিলার উপর বসেছিল কমান্ডার। ওরা জানতো না তার খানিক দূরেই বালিয়ানের তাঁবু। ঘোড়াগুলো একটু দূরে। মুভিকে নিয়ে এদিকে এসেছিল বালিয়ান, রক্ষীদের চোখের আড়ালে। হাতে মদের বোতল, চাদর বিছিয়ে বসল মুভিকে নিয়ে। রাতের নীরবতা ভেঙে ভেসে এলো অস্ফুট শব্দ। চমকে উঠল ওরা, উৎকর্ণ হয়ে রইল। সতর্ক পা ফেলে 2 জনে এগিয়ে গেল শব্দ লক্ষ্য করে। দেখল গাছের নিচে 2টো ছায়ায় অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। মুভি আরো এগিয়ে গিয়ে ওদের কথা শুনতে লাগলো। মেয়েটার কথা শুনে সে স্পষ্ট বুঝতে পারল যে এ তার সঙ্গিনীদের একজন। কমান্ডারের তৎপরতা স্পষ্ট।
বদমাইশি করার জন্য অসহায় মেয়েটাকে নিয়ে এসেছে। পিছিয়ে এলো সে, বালিয়ানকে বলল, লোকটা মিশরি, আমার সঙ্গিনী একটা মেয়েকে ভোগ করার জন্য নিয়ে এসেছে, একে রক্ষা করো। মিশরি তোমার শত্রু, মেয়েটা বন্ধু, ও আমার চেয়ে বেশি সুন্দর, ওকে এনে তোমার হারেমে সৌন্দর্য বৃদ্ধি করো। বালিয়ান মদ পান করছিল। মুবির কথাই উঠে দাঁড়াল। খাপ থেকে খঞ্জর বের করে শিকারী বেড়ালের মতো পা টিপে টিপে এগিয়ে গেল। কমান্ডার কিছু বুঝে ওঠার আগেই তার পিঠে আমূল বসিয়ে দিল খঞ্জর। টেনে নিয়ে আবার আঘাত করল। আকস্মিক এই আক্রমণে ভয় পেয়ে মেয়েটা উঠে দাঁড়াল। ওকে দূর থেকে ডাকল মুবি। ও ছুটে গিয়ে মুবিকে জড়িয়ে ধরল। অন্যরা কোথায়? মুবির প্রশ্ন। সমস্ত ঘটনার সংক্ষেপে বলল মেয়েটা। বলল, ওরা এখন 15 জন সৈনিকের পাহারায় রয়েছে। বালিয়ান দৌড়ে গিয়ে সঙ্গীদের ডেকে নিয়ে এল, সাথে অস্ত্র। কমান্ডারকে ডাকতে ডাকতে এদিকে এগুচ্ছিল এক প্রহরী। বালিয়ানের এক সঙ্গী তীর মেরে তাকে হত্যা করল। মেয়েটা ওদের নিয়ে চলল ক্যাম্পের দিকে। টিলার নিচে আলো জ্বলছে। বালিয়ান টিলার আড়ালে দাঁড়িয়ে দেখল মাটি গাঁথার লাঠির মাথায় দুটো মশাল। প্রহরীরা লাশগুলো ঘিরে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো জড়ো হয়ে আছে আশেপাশে। তা দেখে মুবি এবং মেয়েটা কাঁদতে লাগল। বালিয়ান সঙ্গীদের বলল, তীর ছোড়ো। একসঙ্গে দুটো তীর নিক্ষিপ্ত হলো। লুটিয়ে পড়ল দুজন প্রহরী। ওরা তখনও বুঝে উঠতে পারছে না কি ঘটছে। আরো দুটো তীরে পড়ে গেল আরো দুজন সৈনিক। একজনের দেহে বিঁধল 3টে তীর। উট চালকরা অন্ধকারে লুকিয়ে পড়ল। মুবি মেয়েদের কাছে ছুটে এলো। হঠাৎ ওদের কানে ভেসে এলো অশ্বক্ষরের শব্দ। এখানে আর দেরি করা যাবে না, বালিয়ান বলল। ওদের একজন পালিয়ে যাচ্ছে কায়রোর দিকে, এখনই আমাদের পালানো উচিত। প্রহরীদের ঘোড়াগুলো নিয়ে নিজের ক্যাম্পের দিকে চলল বালিয়ান। তার একটা ঘোড়া নেই। আহত মিশরি সিপাহীটি এদের ঘোড়া নিয়েই পালিয়েছে। নিজের ঘোড়া পর্যন্ত যেতে পারেনি সে। 14টি ঘোড়ার পিঠে চিন চাপানো, মালামাল চাপালো দুটার পিঠে। রওনা হলো কাফেলা। মেয়েরা মুবিকে সব ঘটনা খুলে বলল, কিন্তু রবিনদের মৃত্যুর রহস্য বলতে পারল না। মুবি বলল, আইয়ুবির ক্যাম্পে রবিনের সাক্ষাৎ যেমন অযাচিতভাবে পেয়েছিলাম, তোমাদেরও পেলাম তেমনি আকস্মিকভাবে। এতে বলবো না পবিত্র যিশু আমাদের সফল করবেন। যে কাজেই আমরা হাত দিয়েছি ব্যর্থ হয়েছি। রোম উপসাগরের পারে আমাদের সৈন্যরা পরাজিত হয়েছে। মিশরে পরাজিত হয়েছে আমাদের বন্ধু সুদানি ফোর্স। রবিনের মতো লোক নিহত হলো। জানি না কি হবে আমাদের পরিণতি। মনে হয় যিশু আমাদের প্রতি অসন্তুষ্ট। আমি বেঁচে থাকতে তোমাদের গায়ে কেউ হাত তুলতে পারবে না, বালিয়ান বলল। আমার সিংহদের গাছ কি দেখোনি? রোম উপসাগরের তীরে এসে লাগলো একটি নৌকা। নেমে এলো 3 জন লোক। পায়ে পায়ে এগিয়ে চলল মুসলিম সেনা ক্যাম্পের দিকে। কথা বলছে ইটালির ভাষায়। ক্যাম্পে পৌঁছলো ওরা। ওদের কথা শুনে ইটালির খ্রিস্টান বন্দীদের ডেকে আনা। ওরা বলল, এরা ইটালি থেকে এসেছে হারিয়ে যাওয়া বোনের খোঁজে। সেনাপতির সাথে দেখা করতে চায়। ক্যাম্পের অধিনায়ক বাহাউদ্দিন সাদাতের কাছে পৌঁছে দেওয়া হলো ওদের। 3 জনের একজন আধবয়সী, 2 জন যুবক। দোভাষী বলল, ওদের যুবতী বোনকে খ্রিস্টান সৈন্যরা তুলে নিয়ে এসেছে। এরা শুনেছে ওদের বোনেরা এখন আইয়ুবির ক্যাম্পে আছে। বোনদের খোঁজে সাগর পাড়ি দিয়ে এত দূর এসেছে ওরা। তাদের বলা হলো মেয়েরা এসেছে 3 জন নয়, 7 জন। সবাই গুপ্তচর। 3 জনই বলল, আমরা গরিব, এই গুপ্তচরের সাথে আমাদের বোনদের কোনো সম্পর্কই নেই। 7 জনকে আমরা জানি না,
আমাদের বোনদের খোঁজে আমরা এসেছি। সাদাত বললেন, যে 7 জন আমাদের কাছে এসেছে তার মধ্য থেকে পালিয়ে গেছে একজন, বাকি 6 জনকে আজই কায়রো পাঠিয়ে দিয়েছে। তোমরা বরং ওখানে যাও, আমাদের সুলতান ভালো মানুষ। বিশ্বাস করুন, আমাদের বোনেরা গোয়েন্দা নয়। আপনারা যাদের পেয়েছেন তারা গোয়েন্দা হলে ওরা আমাদের বোন নয়। আমাদের হতভাগী বোনেরা তাহলে হয়তো সাগরে ডুবে মরেছে, না হয় খ্রিস্টানদের কাছেই আছে। সাদাদের মনটা ছিল নরম। 3 জন গ্রাম্য লোকের দুঃখে তিনিও ব্যথিত হলেন। খাতির যত্ন করে বিদায় করলেন ওদের। চলে গেল ওরা। কোথায় গেল কেউ জানল না। হাঁটতে হাঁটতে ওরা নিরাপদ এলাকায় পৌঁছল। এক পাহাড়ের কোলে 18 জন কমান্ডো ওদের জন্য অপেক্ষা করছিল। 3 জনের মধ্যে বয়সী লোকটি মেঘনামা মারিয়স। সে এসেছে মেয়েদের মুক্ত করতে এবং সুলতান আইয়ুবীকে হত্যা করতে। সাগর থেকে পাহাড়ের ভেতর দিকে চলে গেছে এক সংকীর্ণ চ্যানেল। পারে নেমে ওখানেই নৌকা লুকিয়ে রেখেছিল ওরা। কায়রো যাবে, কিন্তু কোনো বাহন নেই। ক্যাম্পের ঘোরাছুরি করাও সহজ নয়। সূর্য ওঠার এখনো অনেক দেরি। ওরা হাঁটা ধরল। পথে কোনো সওয়ারি পাওয়া যায় কিনা দেখতে হবে। বন্দীদের পথেই ধরতে হবে, তা না হলে কায়রো গিয়ে ওদের মুক্ত করা কঠিন হয়ে যাবে। মৃত্যু হাতে নিয়ে ওরা অভিযানে এসেছে। সফল হলে পুরস্কার পাবে, তা দিয়ে জীবনভর বসে বসে খেতে পারবে। 30 বছরের মেয়াদ জেল খাটছিল মেঘনামা মারিয়াস, ডাকাতির আসামি। আরও একটা কেস ছিল খুনের। ওটার রায় বেরোলে তার ফাঁসি হয়ে যেত। তার সাথে 2 জনের শাস্তি ছিল 24 বছরের। কারাগারের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য ওরা মৃত্যু কামনা করত। এদের শাস্তি মওকুফ করে এই অভিযানে পাঠানো হয়েছে। এক পাদ্রীর হাতে শপথ করেছে ওরা। পাদ্রী বলেছেন, যত মুসলমান হত্যা করবে ঈশ্বর তার 10 গুণ পাপ মোচন করবে। সালাহুদ্দিনকে হত্যা করলে ক্ষমা করা হবে সারা জীবনের পাপ। পরকালে পবিত্র যিশুর সাথে একসঙ্গে স্বর্গে থাকবে। জেল থেকে মুক্তি আর স্বর্গপ্রাপ্তি ও পুরস্কারের লোভে ওরা এসেছে এই দলে। ওদের ভেতর ছিল মুসলমানদের বিরুদ্ধে প্রচন্ড ঘৃণা। জীবন বাজি রেখেই এগিয়ে যাচ্ছিল ওরা। হয়তো আইয়ুবীকে হত্যা করবে, নয়তো জীবন বিলিয়ে দেবে। বাকি 18 জন পরাজিত বাহিনীর সেনা সদস্য। ওদের হৃদয়ে জ্বলছিল প্রতিশোধের আগুন। প্রজ্বলিত আবেগ নিয়ে ওরা এগিয়ে যাচ্ছিল কায়রোর দিকে। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেইড। পরবর্তী পরিবেশনা নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমি জামান বিদায় নিচ্ছি। শুভরাত্রি।